আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে গাজীর ঘোড়া অধ্যায়ের নবম পর্ব। অটোমানদের সেরা কমান্ডার লালা শাহিন পাশা সেনাবাহিনীর আরেকটা বড় অংশ নিয়ে তখন এশিয়া মাইনরে ছিলেন। সার্বদের গতিবিধির খবরাখবর জানতে পেরে তিনি মাত্র 10,000 যোদ্ধা দিয়ে হাজি ইলবেকে অ্যাড্রিয়ানোপলের দিকে রওনা করিয়ে দিলেন। হাজি ইলবে যখন ক্রুসেডার ক্যাম্পের কাছে পৌঁছালেন তখন রাত নেমে এসেছে। তার স্কাউটরা খবর নিয়ে এলো অ্যাড্রিয়ানোপল দখল উপলক্ষে ক্রুসেডার ক্যাম্পে চলছে আগাম উৎসব। প্রচুর ভেড়া আর মুরগি জবাই করে গলা পর্যন্ত মদ খেয়ে সারা রাত উৎসবের পর কাল সকালে শহর দখলের জন্য রওনা হবে ক্রুসেডাররা। রাত বেশি গভীর হবার আগেই একটা একটা করে ক্যাম্পের সব বাতি নিভিয়ে দেয়া হলো। ক্যাম্পের গার্ডরা এবার ফুর্তিতে মেতে উঠল নিঃশব্দে। এতক্ষণ এরা সুযোগ পায়নি। ওদিকে নিঃশব্দে নদী পেরিয়ে এসেছে স্বয়ং মৃত্যু। মারিজ্জা নদীর স্রোতও তার কাছে ক্ষীণ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 7,000 আকিঞ্জি অশ্বারোহী হাজি ইলবের নেতৃত্বে মারিজ্জা নদী পেরিয়ে ক্যাম্পের দুদিকে পজিশন নিল। শুধু নদীর পাড়টা খোলা রেখে উত্তর আর দক্ষিণ দিক আটকে দিল তার বাহিনী। পেছনে আরও 3,000 আজব যোদ্ধা। দুর্দান্ত তীরন্দাজ এরা। শিকারী বেড়ালের মতো নিঃশব্দে ক্যাম্পের মাত্র 100 মিটারের ভেতরে চলে এলো তুর্কি বাহিনী। এবার হাজি আদেশ দিলেন প্রত্যেকের ঘোড়ার দুপাশে দুটো করে মশাল জ্বালিয়ে দিতে। মশাল জ্বালানো শেষ হবার সাথে সাথে ইলবে হুঙ্কার দিয়ে উঠলেন, হায়দির আল্লাহ। ক্ষুধার্ত সিংহের মতো অটোমান গাজীরা ঝাঁপিয়ে পড়ল ক্রুসেডারদের ওপর। তাদের মাত্র একবার সংকেত দেয়া হয়েছিল জেগে ওঠার জন্য, কারণ ঘুমন্ত শত্রুকে হত্যা করা কাপুরুষতা। হকচকিয়ে যাওয়া ক্রুসেডাররা ঘুম ভাঙার পর মাত্র শব্দই শুনতে পেল একটাই, পালাও। দুদিক থেকে 7,000 গাজী তাড়া করল তাদের। একদিকে তীর বৃষ্টি, অন্যদিকে ঘোড়সওয়ারদের বিদ্যুৎ গতির হামলা, সাথে মাতলামি। 10,000 ঘোড়ার সাথে বাঁধা 20,000 মশালকে মাতালেরা দেখছিল 40,000। তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল পুরোপুরি। একের পর এক তীরের আঘাতে লাশের স্তূপ পড়তে লাগলো মারিজ্জা নদীতে। ক্রুসেডারদের কয়েক হাজার সাফ হয়ে গেল এক ধাক্কায়। বাকিরা ভাবল সুলতান মুরাদ সম্ভবত বিশাল কোনো বাহিনী নিয়ে তাদের ওপর হামলা করেছেন। যে যেদিকে পারল পালিয়ে বাঁচল। এই যুদ্ধের ফলে বলকানে ক্রমেই একটা কুসংস্কার জন্ম নিতে শুরু করলো। তুর্কিদের খালি চোখে দেখা যায় না, ওরা ভয়ঙ্কর। ওদের গায়ে তীর মারলে লাগে না। ওদের তীর লোহার বর্মকেও ভেদ করে ঢুকে যায় বুকের ভেতর। একান থেকে ওকান হয়ে লোকের মুখে শোনা নানা বাড়াবাড়ি রকম গুজবের মাধ্যমে জন্ম নিল ইতিহাসের কুখ্যাত স্টেরিওটাইপ দ্য টেরিবল তুর্ক। পোপ আর বাইজেন্টাইন কাইজারের কূটনীতি বৃথা গেল না। কাইজারের চাচাতো ভাই ছিলেন স্যাভয়ের কাউন্ট এমেদিয়াস। এমেদিয়াসের নেতৃত্বে স্যাভয়, জেনোয়া, ফ্লোরেন্স, হাঙ্গেরি আর বুলগেরিয়া মিলে শক্তিশালী অটোমান বিরোধী ক্রুসেডার জোট গঠন করল। কিছুদিনের মধ্যেই এতে যোগ দিল সাইপ্রাস এবং রোডস দ্বীপের নাইটস হসপিটালাররা। পোপ পঞ্চম আরবান দীর্ঘদিন পর আশায় বুক বাঁধলেন। আবার শুরু হতে যাচ্ছে ক্রুসেড। এই ক্রুসেডের লক্ষ্য ছিল দুটি। প্রথম লক্ষ্য ছিল তুর্কিদের ইউরোপ থেকে বের করে দেওয়া। দ্বিতীয় লক্ষ্য ছিল মিশরের আলেকজান্দ্রিয়াতে আঘাত এনে আলেকজান্দ্রিয়া বন্দরটিকে ধ্বংস করে দেওয়া। ক্রুসেডে সাহায্যের বিনিময়ে পোপ বাইজেন্টাইন কাইজার জন পালাইলোগাসের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে ক্রুসেড শেষে তিনি নিজের অর্থোডক্স চার্চ ছেড়ে রোমান ক্যাথলিক চার্চে যোগ দেবেন। গুড ফ্রাইডের দিন পোপ নিজের হাতে পবিত্র ক্রুশ স্যাভয়ের কাউন্ট এমেদিয়াস এবং সাইপ্রাসের পিটার দ্য গ্রেটের পোশাকে সেলাই করে দিলেন। বিপুল উৎসাহে শুরু হলো ক্রুসেডের প্রস্তুতি। পোপ পাপাল বুল জারি করে ঘোষণা করলেন চার্চ তার মোট বাৎসরিক আয়ের 10% ক্রুসেডের খরচ হিসেবে
এমেদিয়াসকে দান করবে। শুরু হলো দ্বিমুখী অভিযান। মুরাদের পক্ষে এই বিশাল সেনাবাহিনীকে থামানো সম্ভব ছিল না। জেনোয়া আর ভেনিস দার্দানেলস প্রণালী দিয়ে অটোমানদের আটকাতে নিজেদের নৌবহর নামিয়ে দিবে জানতে পেরে নিরুপায় মুরাদ ইউরোপে থাকা তুর্কিদের দ্রুত আনাতোলিয়ার পিছু হটার নির্দেশ দিলেন। ক্রুসেডার বাহিনী 1366 সালে এসে পড়ল গাল্লিপলিতে। ছোটোখাটো কিছু সংঘর্ষ শেষে শহর থেকে বেরিয়ে গেল তুর্কি বাহিনী। অটোমানরা এই প্রথমবারের মতো ইউরোপের মাটি থেকে পিছু হটল। এক মাঘে শীত যায় না। বলকান অঞ্চলের রাজনীতি সব সময় ছিল অস্থির। স্যাবহের কাউন্ট এমেদিয়াস যখন গাল্লিপলি জয়ে ব্যস্ত, তখন বাইজেন্টাইন কাইজার বুলগেরিয়ার জারের সাথে সমঝোতা করতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ক্রুসেডার জোটকে আরও শক্তিশালী করা। কিন্তু বুলগেরিয়ার জার তার প্রস্তাবে তো গুরুত্ব দিলেনই না, বরঞ্চ তাকে বন্দি করলেন। চাচাতো ভাই কাইজারের বন্দি হবার খবর পেয়ে ক্রুদ্ধ হয়ে এমেদিয়াস বুলগেরিয়ায় আক্রমণ করে বসলেন। বুলগেরিয়ার বিপুল পরিমাণ অঞ্চল মাটির সাথে মিশিয়ে দিয়ে তিনি বুলগেরিয়ার জারকে হুমকি দিলেন। বললেন, জনকে ফেরত না দিলে তার রাজধানী আক্রমণ করা হবে। বাধ্য হয়ে জার জন পালাইগ্লোগাসকে ফিরিয়ে দিতে বাধ্য হলেন। ক্রুসেডের মূল ঝড়টা গেল অর্থোডক্স খ্রিস্টানদের ওপর দিয়ে। শীত এসে পড়ায় এমেদিয়াস নিজের বাহিনী নিয়ে ফিরে গেলেন স্যাভয়ে। কাইজার বুঝতে পারলেন নিজের সিংহাসন রক্ষা করতে হলে তাকে অবশ্যই পোপের সাথে সমঝোতায় বসতে হবে। অটোমানরা শত্রু, কিন্তু গির্জা নিয়ে বিবাদকারী ল্যাটিনরা শত্রুর চেয়েও খারাপ। পোপ যেমন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু, ঠিক তেমনি অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মগুরু হলেন প্যাট্রিয়ার্ক। তখনও ইউরোপে প্রোটেস্ট্যান্ট চার্চের জন্ম হয়নি। গ্রিক অর্থোডক্স চার্চ আর ক্যাথলিক চার্চের মধ্যে চলছিল তীব্র বিরোধ। ক্রুসেডের নেতৃত্ব দিয়েছিল ক্যাথলিকরা, আর অর্থোডক্সরা ছিল অপেক্ষাকৃত নমনীয়। অর্থোডক্স চার্চের রাজনৈতিক নেতা ছিলেন বাইজেন্টাইন সম্রাট, কিন্তু অটোমানদের উত্থানের যুগে দুর্বল হয়ে পড়েছিল রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য। যে সাম্রাজ্য একদিন পশ্চিমে ক্রোয়েশিয়া থেকে পূর্বে আর্মেনিয়া, উত্তরে রাশিয়া থেকে দক্ষিণে ইথিওপিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, তার সীমানা সংকুচিত হতে হতে চলে এসেছিল কনস্ট্যান্টিনোপল, থ্রেস, মরিয়া উপদ্বীপ আর ক্রিট দ্বীপপুঞ্জ পর্যন্ত। অস্তিত্ব সংকটে ভোগা সাম্রাজ্যকে রক্ষা করতে হাঙ্গেরির লুইস দ্য গ্রেটের কাছে গেলেন কাইজার। লুইস তার সাহায্যের জন্য পাঠালেন দুজন ঘোড়সওয়ার। কাইজার বুঝলেন তার দুর্বলতা নিয়ে নির্মম রসিকতা করছেন ক্যাথলিক সম্রাটরা। এরপর তিনি ইতালি সফরে গিয়ে ভেনিস, জেনোয়া, মিলান, ফ্লোরেন্সের প্রতিটি নগর রাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানালেন। কেউ সাহায্য করল না। শেষতক জন ঠিক করলেন তিনি অর্থোডক্স খ্রিস্টান থেকে ক্যাথলিক হয়ে যাবেন। অন্তত তখনই পোপ তাকে বাঁচাতে ক্রুসেডের ডাক দিতে সম্মত হবে। কিন্তু তার এই প্রচেষ্টা তীব্র প্রতিরোধের সম্মুখীন হলো বাইজেন্টাইন সাম্রাজ্যের জনগণের কাছে। বিদ্রোহের ভয়ে ক্যাথলিক হবার ঘোষণা দেওয়ার সাহস পেলেন না কাইজার। এরই মধ্যে 1371 সালে আবার মাথা তুলে দাঁড়ালো সার্বিয়া কিং ভুসকাসিন আর তার ভাই বসনিয়ান লর্ড উলগেজা। আবারও বিশাল এক বাহিনী নিয়ে বলকান উপদ্বীপের বুক চিরে এগিয়ে চললেন। লক্ষ্য ইউরোপ থেকে অটোমানদের নাম নিশানা মুছে দেওয়া। 27শে সেপ্টেম্বর 1371। গভীর রাত। অ্যাড্রিয়ানোপলের কাছের বন শরতের রাতে কুয়াশায় ভিজে আছে। কাছের পাহাড় থেকে আসছে মৃদু শীতল হাওয়া। সেই হাওয়ায় ভেড়ার লোমের কম্বল গায়ে চড়িয়ে ঘুমোতে বেশ লাগে। আল্লাহু আকবার।